এনাদের সাথে ফটো ভিডিও তুললাম। মিস মাজাক আলী আর মিস্টার খরগোশ বা মিস খরগোশ। হ্যাঁ, ভেতরে একটা ছোট্ট মতো পুচকে আছে ভেতরে, এই যে চোখ বন্ধ করে বসে। সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আজকে আমার এই ডালহৌসির ব্লগটি শুরু করছি। 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধর্মশালা থেকে রওনা হয়ে যখন আমরা ডালহৌসির এই হোটেল নর্থ সাইডে এসে পৌঁছালাম, তখন ঘড়িতে বাজে বিকেল 5টা 5। হোটেলটিকে বাইরে থেকে দেখে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ভিতরে এসে রুম দেখার পর একদম মন ভরে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, যাতে ছিল একটি কুইন সাইজ বেড, গায়ে দেওয়ার জন্য মোটা দুখানি কম্বল, একটি এলইডি টিভি এবং একটি ইলেকট্রিক কেটলি, যেটি আমার মতে সব হোটেলের রুমেই এখন থাকা উচিত। আর ছিল 2টি গদিওয়ালা চেয়ার, একটি কাচের টেবিল, একটি দেয়াল আয়না এবং একটি দেয়াল আলমারি। এরপর বাথরুম দেখার পালা। আমাদের রুম সংলগ্ন বাথরুমটিও বেশ বড় এবং পরিচ্ছন্ন ছিল। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। ট্যান, পর্দা সরাতেই চোখে পড়লো এই সবুজ পাহাড়। আমাদের ব্যালকনিটিও বেশ লম্বা আর বড় ছিল। এবার চলুন গ্রুপের অন্য মেম্বারদের রুমও আপনাদেরকে দেখিয়ে আনি। সত্যি বলতে কি, আমরা যারা ঘুরতে ভালোবাসি, একটা ঠিকঠাক সুযোগ সুবিধা সম্পন্ন হোটেল আর তার সাথে দুবেলা একটু ঠিক মতন খাবার পেলেই আমাদের চলে যায়। কিন্তু খরচাও কখনো কখনো আমাদের হিসেবের বাইরে বেরিয়ে যায়। সেদিক থেকে দেখলে আমি আর ইন্দ্র এই নিয়ে দ্বিতীয়বার সঞ্জয়বাবুর দূর দূরান্তের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে এসে খুবই স্যাটিসফাই হয়েছি। যেমন আনন্দ করেছি, তেমনই ভালো খেয়েছি, আর তেমনই ভালো ভালো হোটেলেও থেকেছি। এবং কেনাকাটি, বিভিন্ন অ্যাক্টিভিটি তথা টুকটাক বাইরের খাওয়া দাওয়া এসব যদি বাদ দিই, তাহলে কিন্তু বাকি পুরো খরচাটাই আমাদের বাজেটের মধ্যে ছিল। সো থ্যাঙ্কস অ্যাগেইন দূর দূরান্তের ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফর কন্ডাক্টিং সাচ আ বাজেট ফ্রেন্ডলি ট্রিপ। তো এবার গল্পে ফেরা যাক। ডালহৌসিতে চা পকোড়া দিয়ে সন্ধ্যাবেলার জলখাবারের পর্ব শেষ করে রাতে ধরুন ওই 10টা নাগাদ আমরা নিচে গেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত, ডাল, রুটি, ফুলকপি পনির দিয়ে তরকারি, চিকেন, চাটনি আর পাঁপড় ভাজা। খেতে দারুণ লাগছে, গরম গরম খুব ভালো লাগছে, গরম গরম খুব ভালো লাগছে, ঠান্ডার মধ্যে দারুণ লাগছে খেতে। बहुत अच्छा বক্তব্য, ইतना সিম্পল খানা পেটে বাংলায় খুব ভালো লাগছে। মাসি, ফুলকপির তরকারিটা খুব সুন্দর হয়েছে, গরম গরম ভাত আর ফুলকপির তরকারি। এটা ফুলকপির তরকারি, হ্যাঁ ওকে খাও। পরের দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি শুক্রবার সকাল সকাল উঠে আমরা দুজন তৈরি হয়ে ওই ধরুন 9:30 নাগাদ আবার চলে আসলাম হোটেলের ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। হোটেল নর্থ সাইডের এই ডাইনিং হল আর তার সংলগ্ন কিচেন, এই দুটো বেশ ভালোই বড় ছিল। আর সাথে সকালবেলা পাহাড়ের এই ঠান্ডায় দাঁড়িয়ে রোদ পোহাতেও বেশ ভালো লাগছিল। এরপর পরিমলদা আমাদের খেতে ডাকলে গিয়ে কি দেখলাম জানেন? ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, কাবলি ছোলার ঘুগনি আর সাথে গরম গরম চা। একদম ডেডলি কম্বিনেশন যাকে বলে। সাধারণত আমি আর ইন্দ্র কিছুদিন যাবৎ খাওয়া নিয়ে একটু সতর্ক হয়েছিলাম, কিন্তু সত্যি বলতে ঘুরতে এসে অত নিয়ম মানা যায় না। আর তাই আয়েশ করে লুচি ঘুগনি আর চা খেয়ে লোকাল সাইট সিন করার জন্য আমরা চেপে বসলাম আমাদের ট্রাভেলারে। এবার লোকাল সাইট সিন তো বললাম বটে, কিন্তু ঘোরার জন্য ডালহৌসিতে সেই সময় কোনো ট্যুরিস্ট স্পটই ঠিকঠাক অবস্থায় ছিল না। কারণ গত কয়েকদিন যাবৎ অনবরত তুষারপাতের ফলে বরফ জমে বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে খাজ্জিয়ার ভিলেজ, সাতধারা ফলস, দাইকুন পিক এই জায়গাগুলোতে আমরা যেতে পারিনি। কিন্তু যেখানে যেতে পেরেছিলাম এবং সেখানে গিয়ে যা করেছিলাম সেগুলোই এবার দেখাবো আপনাদেরকে। আমরা প্রথমে গেছিলাম পাঞ্চপোলা ওয়াটারফলস দেখতে। গাড়ি ওয়াটারফলসের সামনে যখন পার্ক করানো হচ্ছিল, ঠিক তখনই এই গোলাপজাম বিক্রেতার ওপর আমাদের সবার নজর পড়ে। এই ঠান্ডায় গরম গরম গোলাপজাম একদম ফাটাফাটি একটা কম্বিনেশন। তো গোলাপজাম খাওয়ার পরে আমরা সবাই যার যার মতো বেরিয়ে পড়ি পাঞ্চপোলা ওয়াটারফলস দেখতে। আমরা এখন পাঞ্চকোলাতে আছি, পাঞ্চকোলা ওয়াটারফলস দেখতে যাব। আর সেটা মোটামুটি এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, মাঝখানে মার্কেটে পড়ছে, ওই ওপরে ওইদিকে যেতে হবে। ওয়াটারফলস যাওয়ার রাস্তা খুব বেশি চওড়া ছিল না,
আর পাথরের রাস্তার ওপর বরফ পড়ে রাস্তা পিচ্ছিল হয়েছিল এবং ওইটুকু রাস্তার পাশেও খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, চাবির রিং, টুপি, মাফলার, তারপরে বিভিন্ন এই সময় ছোটোখাটো অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য স্পেশালি এসব নিয়ে মানুষজন পসরা সাজিয়ে বসেছিলেন। গরমকালে পাঞ্চপুল্লা ওয়াটারফলসে আসলে এই রাস্তা থেকে ফলস অব্দি আসতে কতটা সময় লাগবে জানি না, হয়তো যথেষ্টই কম সময় লাগবে, কিন্তু আমাদের ওই দিন বেশি সময় লেগেছিল, মানে খুবই বেশি। কারণ অফ দ্য রেকর্ড বলতে গেলে আমি অনেকবারই বরফে আছাড় খেতে খেতে প্রায় বেঁচে গেছিলাম। এবার ফলস দেখতে ওঠার সময় নিচে আমাদের সাথে একজন লোকের আলাপ হয়, তার সাথে কি কথা হয়েছিল সেটা এই ভিডিওতে তুলে ধরলাম। পাঞ্চকুলাতে আরেকটা ট্রেকিং হয় যেটা হলো গঞ্জি পাহাড়ি ট্রেকিং। এবার সেখানে কি হয়, আপনাকে নিচ থেকে জুতো ভাড়া করতে হবে, ওয়াকিং স্টিক ভাড়া করতে হবে, মোটামুটি 1-1.5 কিলোমিটার ট্রেক করতে হবে এই বরফের মধ্যে যদি শীতকালে আসেন। তারপর গিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন ট্রেক করে, যেখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাবেন। বাকিটা বল। তো গাইড আছে, গাইড আপনাদেরকে নিয়ে যাবে ওইখানে। তো সেখানে তার জন্য চার্জেস হচ্ছে 200 রুপিস পার পার্সন বলছে। যদি ম্যাক্সিমাম মানে অনেকগুলো লোক যায় তাহলে ওরা ডিসকাউন্ট দিতে পারে, এবং তার জন্য স্পেশাল জুতো আছে যেটা বরফের ওপর হাঁটার জন্য সুবিধা করতে পারে, আর হাঁটতে সুবিধা হওয়ার জন্য স্টিক দেবে। আর 1 কিলোমিটারের ট্রেকিংয়ের পথ আছে। ওই দূরে ট্রেকিং করে আমরা আসলাম ওয়াটারফলে, যেটার অবস্থা খানিকটা এইরূপ, মানে এতটা অবধি আসা যাবে, আর যাওয়া যাবে না। হ্যাঁ, এখানে প্রাইভেট হোটেল আছে, খাবার দাবার চাইলে কেউ খেতে পারেন। হ্যাঁ, ওখানে একজন দাদা বরফ পরিষ্কার করছেন। হ্যাঁ, তো এই হলো ওয়াটারফল। অ্যাকচুয়ালি পাঞ্চকুলা ওয়াটারফলস আরেকটু এগিয়ে গিয়ে ওই দিকে যেতে হবে, আমরা অর্ধেক রাস্তায় এসেছিলাম। এইবার এসেছে ওয়াটারফল, ওই যে ঝিরঝিরি করে জল পড়ছে, পাঞ্চকুলা ওয়াটারফলস। আমরা ওই পাহাড় পর্বত পাথর ঠেঙিয়ে হ্যাঁ আসলাম এই পাঞ্চকুলা ওয়াটারফলসের কাছে। এখানে ওয়াটারফলস লাগছে, দূর থেকে ওটা খুবই সরু জলপ্রপাত লাগছিল, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। ওয়াটারফলস দেখে আমি আর ইন্দ্র যখন নিচে ফেরত যাচ্ছিলাম, আমাদের গ্রুপের বাকি সদস্যরা ফলস দেখতে তখনও এসে পৌঁছাননি, ওনারা নিচেই বরফের মধ্যে আনন্দ করছিলেন। তো আমরা নিচে নেমে যাওয়ার পর সেই সময় দুজনে একটু আশেপাশে ঘুরলাম, নিজেদের একটু ফটোও তুলে নিলাম। ওখানে বড়দের জন্য করার মতো জিপ লাইন অ্যাক্টিভিটি আছে, চাইলে আপনারা করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এই হিমাচল প্রদেশে ডিজিটাল পেমেন্ট মানে গুগল পে, ফোনপে এসব চলে ঠিকই, কিন্তু যে কটা জায়গায় এখনও অবধি গেছিলাম সেখানে বেশিরভাগ দোকানেই দেখলাম নগদ টাকা মানে ক্যাশ নিতে বেশি আগ্রহী। এমনকি দোকানে কিউআর কোড থাকলেও ক্যাশে পেমেন্ট করার জন্য অনেক দোকানই আমাদেরকে বলছিলেন। তো আপনারা অবশ্যই একটু ক্যাশ ক্যারি করবেন সকলে। মূল বক্তব্যে আসি, আমরা কয়েকজন নিচে অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম বাকিদের আসতে দেরি হচ্ছে, তখন ঠিক করলাম যে এবার গাঞ্জি পাহাড়িতে ট্রেক করতে যাব। তো যেমন ভাবা তেমনি কাজ, ওই লোকটির সাথে আবার যোগাযোগ করে আমরা জুতো এবং লাঠি নিয়ে তৈরি হয়ে নিলাম গাঞ্জি পাহাড়ির উদ্দেশ্যে, এবং এই লোকটি আমাদের গাইড হয়ে আমাদের সাথে চললেন পাহাড়ির পথে। আমাদের টিমমেটস গাঞ্জি ট্রেকের। হ্যাঁ, ওপর থেকে লোক নামছে। এই গামবুট পরলে তো বরফে পিছলা খাওয়ার কোনো গল্প নেই বল। এই হলো নিচে পাঞ্চকুলা, আর এই আমরা উপরে ট্রেকিং এ যাচ্ছি। এই আমাদের গাইড দাদা। কেমন লাগছে? খুব ভালো, আমার তো এইসব এক্সপিরিয়েন্স আছে। ওয়াও, এগো যা।
দেখা, এই ছেলেটা এদিকে দেখা। খুব ভালো ছবি উঠবে না, কিন্তু যেটা উঠেছে সেটাও খারাপ না। এখন আমরা ট্রেকিং করছি, গাঞ্জি ট্রেক। হয়েছে আমাদের টিমে আরো 2জন মেম্বার, আর আমরা 2জন যাচ্ছি ট্রেক করতে। অসাধারণ ভিউ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ওই নিচ থেকে এসছি, হ্যাঁ, তো ওপরে আরো ভালো ভিউ আছে। তো চলুন দেখা যাক কি আছে। পরে খাওয়ার রেস্টুরেন্টও আছে, আর এদিক দিয়ে যেতে হবে। সেখানে সবে অর্ধেক রাস্তায় এসছি। ওপরে আমরা এসছি হোটেলে। আর এই পিছলা পাহাড়ি রাস্তায় লাঠি দিয়ে ঝুড়ো বরফ আর শক্ত বরফ খুঁজে সেই মতন ব্যালেন্স করে অর্ধেক রাস্তা কোনো রকমে এসে এই একটি প্রায় তৈরি হওয়া রেস্টুরেন্টে এসে আমরা কিছুক্ষণ বসলাম একটু এনার্জি নেওয়ার জন্য। সহজ ভাষায় বললে কিছু খাবার খেতেই এখানে ঢোকা, কারণ যখন এই অর্ধেক রাস্তা সবে এসেছি ঘড়ির কাঁটা ততক্ষণে 2টোর ঘরের দিকে রওনা দিয়েছে, আর খিদেতে তখন পেট চৌচো করছিল। তো এখানে বাকিরা চা বিস্কুট খেলো, আর আমি খেলাম এক বাটি গরম স্যুপ, এবং তারপর আবার আমরা রওনা হলাম গাঞ্জি পাহাড়ি জয়ের উদ্দেশ্যে। ও এটা হলো আমাদের গাইড দাদার গ্রাম। আর এই দেখুন পুরো বরফ শুভ্র পাহাড়। এই যে আমরা, আমাদের গাইড দাদা। The decision to trek Ganji Pahari was one of the best decision that we have ever made. আর এত বড় কথাটা কেন বললাম, চলুন তাহলে আপনাদেরকে দেখাই। আমি এখন যেখানে আছি সেই দিককার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার দেখুন, এটা হলো গাঞ্জি পাহাড় ট্রেক, যেটা আমরা পাঞ্চকুল্লাতে করলাম, হিমাচল প্রদেশে। অসাধারণ এক্সপিরিয়েন্স পুরো যেতে, মানে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগলো। জাস্ট ভিউটা এনজয় করুন, দেখুন কি দুর্দান্ত না। আর ওই যে পেছনে পাহাড় একটা। কেমন লাগছে এখানে এসে ট্রেক করে? সম্রাট কেমন লাগছে? বিউটিফুল। ওইদিকে শ্বেত শুভ্র পাহাড়, আমরা তো অতটা যেতে পারবো না, কিন্তু আমরা এতটা অবধি এসেছি। মারাত্মক কষ্ট ভাই, কিন্তু এই কষ্ট সার্থক। শুকিয়ে গেছে বুক খুলে সবার। উই নিড ওয়াটার। যাচ্ছি। আমাদের গাইড দাদা ইনি সবার ফটো তুলে দিচ্ছেন, আর ফটো তোলার মতোই জায়গা, অসাধারণ, কোনো কথা হবে না। পেছনে পাইন গাছের শাড়ি, আর এখানে বরফের ছড়াছড়ি, আর এখানে আমাদের গাইড দাদা আমাদের সবার ফটো তুলে দিচ্ছে। আমরা 4 জন উঠেছিলাম এই গাঞ্জি পাহাড় ট্রেক করে। তো ওপরে ওঠার পরে নিজের সবাইকে আমরা ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে কি দারুণ প্রাকৃতিক দৃশ্য ওনারা মিস করে গেলেন। অবশ্য সবার পক্ষে এই এতটা চড়াই ঠেঙিয়ে আসা সম্ভব হতো না, কিন্তু ঠিক আছে, আমরা তো ওনাদের জন্য কিছু স্মৃতি বয়ে নিয়ে গেলাম, এটাই অনেক। वीडियो मस्ती कर लो, कोई भी अपना वीडियो बन रहा है।
এরপর ট্রেক শেষ করে আমরা নিচে আসলাম। পঞ্চপুল্লা ওয়াটারফলসের নিচে আছে শহীদ বিপ্লবী অজিত সিং স্মারক। আপনাদের জানাই বিপ্লবী অজিত সিং ছিলেন শহীদ বিপ্লবী ভগৎ সিংয়ের আপন কাকা। এছাড়া ওখানে ছোটদের জন্য একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্ক আছে, যদিও বরফের তলায় সবই সেই সময় চাপা ছিল, কিন্তু গ্রীষ্মকালে এখানে আসলে ব্যাপারটা আলাদা রকমেরই হবে। আর আছে এখানে বিভিন্ন ছোট ছোট দোকান, যেখানে খুব ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায়, বিশেষ করে শালের চুড়িদার সেট, ওগুলো বিক্রি হচ্ছিল। এবং আরেকটা দারুণ জিনিস দেখলাম যে কাঠের মানে বেস আর কি, সেই কাঠের বেসের ওপর অ্যাক্রিলিক কালার দিয়ে কি সুন্দর সুন্দর নেম প্লেট ওখানে একটি দাদা বানাচ্ছিলেন। আমার তো দেখে খুব ভালো লাগলো। এই যে দেখুন আপনারাও, শিল্পী বলতে যা বোঝায় প্রকৃত অর্থে আমার এনাকে দেখে সেটাই মনে হলো। হাতের ছোঁয়াতে পুরো মানে বিভিন্ন রঙের মধ্যে মিশ্রণ ঘটিয়ে কি দারুণ একটা নতুন জিনিস বানানো যায়, তা সেটা আমি ওখানে দাঁড়িয়ে দেখলাম, ভিডিওটা করছিলাম। আমার খুব ভাল লাগছিল ওনার এই অঙ্কন শৈলীটা, আপনারাও দেখুন। পঞ্চপুল্লা ওয়াটারফলসে মোটামুটি সারাদিন কাটানোর পরে এরপর যখন আমরা হোটেল ফিরছিলাম, সেই সময় আমরা আসলাম ডালহৌসির গান্ধী চকে অবস্থিত সেন্ট জনস চার্চে। এই চার্চটি অনেক পুরনো, মানে ডালহৌসির সবচেয়ে পুরনো চার্চ যদি বলতে হয় তাহলে এই সেন্ট জনস চার্চ। এটি তৈরি হয়েছিল 1863 সালে। এই নিয়ে এই পুরো হিমাচল প্রদেশ ট্যুরে এখনও অবধি আমি দুটি চার্চ দেখলাম, একটাই সেন্ট জনস চার্চ আর একটি সিমলা মলের উপরে অবস্থিত ক্রাইস্ট চার্চ, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। সিমলা ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, ওখানে দেখতে পাবেন। তো এই ডালহৌসি দিয়েই আমাদের হিমাচলের শীতকালীন যাত্রা এবারের মতন শেষ হলো। হ্যাঁ জানি বরফের জন্য অনেক জায়গায় যেতে পারিনি, অনেক কিছুই করতে পারিনি, অনেক কিছু দেখতেও পারিনি, কিন্তু এই আফসোসগুলোই আবার উৎসাহ দেবে পরে আরেকবার অন্য কোনো ঋতুতে এই সুন্দরী হিমাচলকে দেখতে আসার জন্য। এটা অন্তত আমি বিশ্বাস করি। আমি তো বরাবরেরই সমুদ্রপ্রেমী, কিন্তু এবার পাহাড়ের এই নৈসর্গিক রূপ দেখে আমিও এখন থেকেই দিন গুনছি যে আবার কবে এখানে আসব। তবে আসবো তো অবশ্যই, এবং হোটেলে ফিরে রাতের বেলা গরম ভাত ডাল পনিরের তরকারি খেতে খেতে আমরা সেই আলোচনাই করছিলাম, এবং তারপরে আমরা ঘুমোতে চলে গেলাম, কারণ পরের দিন আমাদেরকে অমৃতসর যেতে হবে। তাহলে আজকের মতন এ পর্যন্তই থাক। অমৃতসরের ব্লগ নিয়ে আমি আবার তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।